Today we are gonna deal with collocation, which I think is one of the most important topic to learn English. So let's kick off. So what does collocation mean actually? So আমি collocationকে বলি word couple. That means দুটো ওয়ার্ড, কমপক্ষে দুটি ওয়ার্ড যদি আমরা পাশাপাশি বসাই তাহলে তাদেরকে collocation বলি। অন্যভাবে বলা যায় collocation is the juxtaposition of two or more words. অন্যভাবে বলা যায় collocation is the natural combination of at least two or more words. তাহলে আমরা সংজ্ঞা থেকে বলতে পারি যে collocation হলো কমপক্ষে দুই বা তারও বেশি শব্দ যদি পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে collocation বলে। তাহলে collocationকে মনে রাখার জন্য আপনারা সহজেই মনে রাখবেন যে collocation হলো ওয়ার্ড কাপল। ওকে, সো collocation কিন্তু বিভিন্ন ধরনের বিন্যাস হতে পারে, অর্থাৎ নাউন প্লাস নাউন, ভার্ব প্লাস অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই ধরনের বৈচিত্র্যময় উপায়ে collocation ইংরেজিতে বসে থাকে। তাহলে এখন আপনারা দেখবেন প্রথমে আমরা গ্রামারের উপর তৃতীয় নম্বর ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ডিলেক্সিক্যাল ভার্ব। সো ওই ভিডিওতে আমি ক্লিয়ার করেছিলাম যে collocation কাকে বলে এবং ডিলেক্সিক্যাল ভার্বও এক ধরনের collocation। আজকে আমরা collocationের অন্যান্য রূপ অর্থাৎ মিসসেলেনিয়াস ওয়ান এরকম আপনারা টপিক হিসেবে এটা ধরে নিতে পারেন। যাই হোক, সো মানে collocation দেখবেন যে কিছু কিছু শব্দ আছে যে ইংলিশে আমরা একসাথে বসাই, অর্থাৎ অন্যভাবে বসালে শব্দটা কোলোকেট করবে না, অর্থাৎ ন্যাচারাল হবে না। সো এই যে ন্যাচারাল কম্বিনেশন অফ ওয়ার্ডস যেগুলো নেটিভ স্পিকাররা ব্যবহার করে ডে টু ডে কনভারসেশন, হয়তোবা আমরা সচেতনভাবে শিখি, দ্যাটস ওয়াই ইটস কল লার্নিং। আর আমরা যেটা মাতৃভাষা শিখি, দিস ইজ নোন অ্যাজ একুইজিশন, যেটা উই লার্ন অ্যাকচুয়ালি ন্যাচারালি। সো দেখা যায় আপনি যদি ইংলিশে ইউ ক্যান ইমার্স ইন ইংলিশ, দেন এভরিথিং উইল বি ন্যাচারাল অ্যান্ড ইউ উইল সাউন্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। দ্যাটস ওয়াই আমরা collocationের উপরে দেখি কয়টা ভিডিও করতে পারি। আমি আশা রাখছি যে collocationের উপরে 10টি ভিডিও করব। এর মাধ্যমে collocation সংক্রান্ত নুয়ান্সেস, নাইসটিস এবং যত প্রকার প্রাসঙ্গিক আলোচনা রয়েছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, আমরা একটু collocation নিয়ে আলোচনা করে যাচ্ছি। যেমন সিম্পলি আমি ধরে নিচ্ছি আপনি কাউকে বিউটিফুল। এখন আপনি বললেন যে ইউ লুক বিউটিফুল অর ইউ আর বিউটিফুল। এখন দেখেন এই যে আমরা বললাম যে ইউ লুক বিউটিফুল, এর আগেও আমরা অনেক ধরনের শব্দ ব্যবহার করতে পারি, অনেক ধরনের শব্দ ব্যবহার করার মাধ্যমে সুন্দর করতে পারি। যেমন আপনারা একটু লক্ষ্য রাখবেন যে বিউটিফুল ইটস এন অ্যাডজেক্টিভ। সো বিউটিফুল শব্দটা যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে আমরা সাধারণত লিঙ্কিং ভার্ব বসাই, তাই তো? সো লিঙ্কিং ভার্বগুলো কোনগুলো? বি, বিকাম, রিমেন, স্টে, এপিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট। এগুলো আমি আগেও বলেছিলাম, এখন আপনাদের সুবিধাতে একটু রিপিট করলাম। যাই হোক, বিউটিফুল শব্দটির পূর্বে যেসব ভার্ব বসাই বা বিউটিফুল শব্দটির সাথে যে সকল ভার্ব বসাই সেগুলো হলো বি, ফিল, লুক, সিম, সাউন্ড। বিকাম, গ্রো, মেক, সামথিং অথবা সামওয়ান, অথবা আমরা বলতে পারি ফাইন্ড, আমরা বলতে পারি বি কনসিডার্ড। যেমন একটা বাক্য আমি বলতে পারি আই ফাউন্ড হার এক্সকুইজিটলি বিউটিফুল। আই ফাউন্ড হার এক্সকুইজিটলি বিউটিফুল। এখন একটি ক্রিটিক্যাল প্রশ্ন করা যাক, আই ফাউন্ড হার বিউটিফুল। তাহলে আই ফাউন্ড হার বিউটিফুল, এখানে ফাইন্ড প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ বসালাম। প্রশ্ন হলো কেন? সাধারণত আমরা তো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসাই যতদূর আমরা জানি, তাই তো? কিন্তু আসলে এগুলো হলো প্রচলিত গ্রামার। সাধারণত আমরা জানি যে অ্যাডজেক্টিভ এর অবস্থান হলো 3 প্রকার, অর্থাৎ আমরা এখানে যেটা আলোচনা করেছি সেটা হলো পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ বলে। আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুধু এতটুকু বলে রাখি যে কিছু কিছু শব্দ রয়েছে, অর্থাৎ সামথিং, সামওয়ান, অর্থাৎ এই ধরনের অনেক কিছু শব্দ রয়েছে এবং কিছু ভার্ব রয়েছে যাদের পরে অবজেক্ট প্লাস অর্থাৎ অ্যাডজেক্টিভ বসে, এদেরকে বলা হয় পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। যেমন আই ক্যান সে আই লাইক সামথিং নিউ, আই লাইক সামথিং নিউ। তাহলে সামথিং নিউ, নিউ ইজ অ্যান অ্যাডজেক্টিভ হিয়ার। তা মাঝে মাঝে আমরা বলি যে প্রেসিডেন্ট ইলেক্ট, তাহলে ইলেক্টটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, এগুলোকে বলা হয় পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। আপনারা দেখবেন যে আমরা বলে থাকি নোবেল লরিয়েট,
তারপরে বলতে পারি যে ফিল্ড মার্শাল, তাহলে ফিল্ড মার্শাল, নোবেল লরিয়েট, এগুলো হলো পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। যাই হোক, এটা ভিন্ন একটা আলোচনা, শুধু আপনাদের জ্ঞাতার্থে এটা জানিয়ে রাখলাম যে অ্যাডজেক্টিভের অবস্থান সাধারণত 3 প্রকার। এর মধ্যে একটা পোস্ট পজিটিভ, যেটা বাংলাদেশের কোথাও আলোচনা করা হয় না সাধারণত। যাই হোক, তো অ্যাডজেক্টিভের পূর্বে আমরা যে যে ভার্বগুলো বললাম, এগুলো হলো সাধারণত কোলোকেট করে, অন্যান্য ভার্ব সাধারণত কোলোকেট করে না। এখন যে বাক্যটা আমি প্রথমে বলেছিলাম, আপনি কাউকে যদি বলেন ইউ লুক বিউটিফুল, তাহলে এটা একটা সাদামাটা শব্দ। সাপোজ ইউ আর ট্রাইং টু ইমপ্রেস সামওয়ান, সো আপনি যদি বলেন ইউ লুক বিউটিফুল, তাহলে এটা নর্মাল শোনাবে। হোয়াট ইফ আপনি যদি বলেন ইউ লুক এক্সট্রিমলি বিউটিফুল, এটা তো একটা নর্মাল ব্যাপার, আমরা এক্সট্রিমলি বসাই। ইউ লুক ভেরি বিউটিফুল, ইউ লুক ফেয়ারলি বিউটিফুল। এখন এই শব্দগুলো একটু জেনারেল হয়ে যাচ্ছে, কমন। আপনি আরেকটু অ্যাডভান্সড, আরেকটু সুন্দর কাব্যিক ভাষায় বা ন্যাচারাল কম্বিনেশনে বলতে চেয়েছেন, তাহলে আপনি বলতে পারেন ইউ লুক এক্সকুইজিটলি বিউটিফুল, ইউ লুক এক্সেপশনালি বিউটিফুল, ইউ লুক ট্রুলি বিউটিফুল। আপনার এটাও পোষাচ্ছে না, আপনি আরও কিছু বলতে চাচ্ছেন, তাহলে আপনি বলতে পারেন ইউ লুক রিমার্কেবলি বিউটিফুল, ইউ লুক সুপ্রিমলি বিউটিফুল, ইউ লুক জাস্ট বিউটিফুল, ইউ লুক সিম্পলি বিউটিফুল। অথবা আপনি বলতে পারেন ইউ লুক অলমোস্ট বিউটিফুল। অলমোস্ট এগুলো হলে ডাউন টুয়ার্ডস হবে। আমরা যখন মডিফায়ার্স পড়ব তখন দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের মডিফাই থাকতে পারে, ডাউন টোনার্স থাকতে পারে, ঠিক আছে, যেটার ভয়েসটা কমিয়ে দেয়। সো আপনি যদি বলেন প্রেটি, সামহাট, এগুলো হলো ডাউন টোনার্স, মানে মডিফায়ার্স। যাই হোক, সেটা আমরা মডিফায়ার্স ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আপনি কিন্তু আরও বলতে পারেন ইউ লুক অ্যামেজিংলি, অ্যাস্টাউন্ডিংলি, breathtakingly, startlingly, strikingly, stunningly, unbelievably beautiful। দেখেন, আপনি এক একটা অ্যাডভার্ব বসাচ্ছেন, তার সাথে সাথে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। এইগুলোকে আমরা বলি যে গ্রেডেবল অ্যাডজেক্টিভ অর গ্রেডেবল অ্যাডভার্ব। আপনি আরও বলতে পারেন ইউ লুক ন্যাচারালি বিউটিফুল, ইউ লুক ইউনিকলি বিউটিফুল, ইউ লুক এক্সকুইজিটলি বিউটিফুল, ইউ লুক সেরিনলি বিউটিফুল, you look classically beautiful, you look conventionally beautiful, you look achingly beautiful, you look eerily beautiful, you look hauntingly beautiful, you look heartbreakingly beautiful, you look painfully beautiful, you look strangely beautiful। এখন আপনি যখন বলবেন ইউ লুক পেইনফুলি বিউটিফুল, পেইনফুলি বিউটিফুল অর্থ হলো অত্যন্ত সুন্দর। পেইন হলো ব্যথা, পেইনফুলি যে ব্যথা করছে তা না। আমি বলতে পারি যে দিস ইজ painfully expensive, or this boy or this guy or this girl is painfully shy, মানে অত্যন্ত লাজুক। অর্থাৎ অত্যন্ত অর্থে আমরা পেইনফুলি ব্যবহার করে থাকি। সো পেইনফুলি এখানে পেইনের সাথে কোনো সম্পর্ক নেই। সো মাঝে মাঝে কিছু শব্দ রয়েছে, আমি আগেও বলেছিলাম যে ইংরেজির প্রত্যেকটি শব্দ হলো পলিসিমাস, অর্থাৎ হ্যাভিং মাল্টিপল মিনিংস। সো এই ক্ষেত্রে আপনার আমরা যেটা বলেছি পেইনফুলি বিউটিফুল, সেটা হলো হাইলি বিউটিফুল বা স্টার্টিংলি বিউটিফুল। তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা যে শব্দটি বললাম বিউটিফুল, এটার পূর্বে আমরা অনেক ধরনের অ্যাডভার্ব বসাতে পারি। এটারও বিভিন্ন ধরনের মডিফায়ার নাম রয়েছে, সেটা আমরা মডিফায়ারের ক্লাসে বা অ্যাডভার্বের ক্লাসে বিস্তারিত বলবো। সো আপনি হলো আমরা যেটা বসালাম প্রায় 20, 25, 30টার মতো অ্যাডভার্ব বসালাম। প্রশ্ন করা যেতে পারে এর বাইরে কি অ্যাডভার্ব বসে না? ল্যাঙ্গুয়েজ একটা ইভলভিং প্রসেস, সেক্ষেত্রে এক দুটো বসতে পারে, বা নেটিভরা যদি এখন বসানো শুরু করে সেটা যদি ট্রেন্ডি হয়ে যায়, এটাও এক সময় গ্লোবালাইজড হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই বসানো যাবে। এটা যে একেবারে ফিক্সড না, ফিক্সড তা না, কিন্তু এটা বলে রাখা প্রয়োজন যে যে অ্যাডভার্বগুলো আমি বসলাম সাধারণত এগুলোই ওয়ার্ল্ড ওয়াইড বিউটিফুলের শব্দে নেটিভরা বসিয়ে থাকে বা একাডেমিক রাইটিং সবখানে বসিয়ে থাকে, এবং এগুলি ফর্মাল, এবং এগুলো আপনি স্পোকেন ইংলিশ, রাইটিং, অন্য যে কোনো ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। এগুলি খুবই ন্যাচারাল এবং স্পন্টেনিয়াস সাধারণত। তো দেখেন যে একটি সিম্পল শব্দকে আমরা কতগুলো ন্যাচারাল বিন্যাসের মাধ্যমে শব্দটাকে আকর্ষণীয়, সুন্দর, শ্রুতিমধুর, অ্যাকসেপ্টেবল করতে পারি, যেটা আপনার ভাষিক দক্ষতা, আপনার লিঙ্গুইস্টিক এক্সপ্রেশনকে বদলে দেবে। ইউ উইল সাউন্ড কনফিডেন্ট, ন্যাচারাল অ্যান্ড স্পন্টেনিয়াস। সো আপনারা নিয়মিতভাবে যে কোনো শব্দ শেখার পূর্বে যে কোনো ভালো ডিকশনারি, লেটস সে লংম্যান ডিকশনারি, অক্সফোর্ড, কলোকেশন,
অক্সফোর্ড ডিকশনারি অথবা আপনার দেখা যায় ওয়েবস্টার ডিকশনারি, আপনারা যে কোনো একটা ডিকশনারি ফলো করতে পারেন। দেয়ার আর 6 or 7 ফেমাস ডিকশনারিজ ওয়ার্ল্ডে, মানে ডিকশনারি আরও রয়েছে ইংরেজি যেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড 6 থেকে 7টা, সেগুলো আপনার যে কোনো একটা যখন ফলো করবেন তখন দেখবেন যে বোল্ড করে কোনো কিছু লেখা থাকে, সেইগুলোই হলো কোলোকেশন। অথবা আপনারা অক্সফোর্ড বা অক্সফোর্ড কোলোকেশন, লংম্যান কোলোকেশন অথবা ম্যাকমিলান কোলোকেশন, এই 3টা কোলোকেশনের ডিকশনারি মুখস্থ করতে পারেন। তাহলে কি হবে, আপনি যখন শব্দটা একটু পড়বেন ডিকশনারি থেকে, তখন এই শব্দটার সাথে কোন কোন ভার্ব বসে, প্রেপোজিশন বসে এবং কোন কোন এক্সপ্রেশনগুলো বসে, ফ্রেজেস বসে, আপনি সবগুলোই কোলোকেশন ডিকশনারিতে পেয়ে যাবেন। তাতে কি হবে, আপনার যেমন চিন্তা শক্তি বৃদ্ধি পাবে, আপনার বাক্য বানানোর সক্ষমতা হলো বৃদ্ধি পাবে এবং আপনার এক্সপ্রেশন টোটালি চেঞ্জ হয়ে যাবে। আপনি নিজেকে বিভিন্ন উপায়ে, একেবারে নুয়ান্সড উপায়ে আপনি নিজেকে প্রকাশ করতে সক্ষম। শেখার একটা পারপাস হলো যে বিভিন্ন টপিকের উপর আপনারা কোলোকেশন শেখার চেষ্টা করবেন। কোলোকেশনের উপরে বিভিন্ন বই রয়েছে বাজারে অ্যাভেলেবেল, অনলাইন অফলাইন রয়েছে, আপনার যে কোনো একটা বইকে স্ট্যান্ডার্ড ধরে প্র্যাকটিস করতে পারেন। তো সেক্ষেত্রে আমি আর কথা বলাচ্ছি না, এখন আমরা মানে কিছু মিসসেলেনিয়াস কোলোকেশন আমি আলোচনা করব। দেখবেন যে বিসিএস একটি প্রশ্ন এসেছিল এরকম যে আই হ্যাড ড্যাশ হেডেক। সো এখানে 4টি অপশনের মধ্যে দেখবেন যে একটা শব্দ রয়েছে ব্যাড হেডেক, যে আই হ্যাড ব্যাড হেডেক। সো এখানে হলো আই হ্যাড এ ব্যাড হেডেক, এই জন্য বসেছে যে ব্যাড হলো এখানে তীব্র মাথা ব্যথা। এখন তীব্র মাথা ব্যথার ক্ষেত্রে এখানে কিন্তু আপনার হেভি, আপনার হেডেক এরকম কোনো শব্দ বসবে না, এটা বসবে ব্যাড হেডেক। যেমন আমরা আরেকটা শব্দ বলতে পারি, ধরেন লেটস সে হেভি রেইন। এখন হেভি অর্থ কি অনেক, এখন আপনি কিন্তু বলতে পারেন না থিক রেইন, না আপনি এটা থিক রেইন কোলোকেট করেন, আপনাকে বলতে হবে হেভি রেইন, হেভি ট্রাফিক। আরেকটা শব্দ দেখা যায় আপনার হাই টেম্পারেচার। এখন হাই টেম্পারেচার আপনি বলতে পারেন ইংলিশে, কিন্তু আপনি কিন্তু হাই উঁচু, কারণ আপনি বলেন যে না হাই টেম্পারেচার বললে ফুল টেম্পারেচার বলা যাবে না, কেন না ফুল টেম্পারেচার ইংলিশে ব্যবহৃত হয় না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হাই টেম্পারেচারই বলতে হবে। যেমন আপনাকে যদি বলা হয় যে শি ওয়াজ রিলিজড ফ্রম হসপিটাল, শি ওয়াজ রিলিজড ফ্রম হসপিটাল, এখন আপনি বলবেন যে এটা তো শুদ্ধ বাক্য, যে না হসপিটাল থেকে রিলিজ হওয়ার ক্ষেত্রে আমরা বাংলাদেশে বলতে পারি যে শি ওয়াজ রিলিজড ফ্রম হসপিটাল, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে ডিসচার্জ ফ্রম হসপিটাল। সো শুদ্ধ বাক্যটা হবে শি ওয়াজ ডিসচার্জ ফ্রম হসপিটাল, নট রিলিজড ফ্রম হসপিটাল। সো আই হোপ you will remember this for different types of competition exams. আমরা কাউকে বলতে পারি বা এটাও বলতে পারি আই এম ব্লিসফুলি ইগনোরান্ট। ব্লিসফুলি মানে এখানে ব্লিস তো হলো মহাসুখ, মানে আমি কি মহাসুখভাবে মানে ইগনোরান্ট সেটা না, এখানে বোঝাচ্ছে আমি অত্যন্ত অজ্ঞ বা এই বিষয়ে আমি জানি না। সো ব্লিসফুলি ইগনোরান্ট, আপনি যদি বলেন আই এম ভেরি ইগনোরান্ট, ইটস অ্যাবসোলুটলি ফাইন, কিন্তু আপনি আপনার বাক্যকে আরও সৌকর্যময়, আরও সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি বলতে পারেন আই এম ব্লিসফুলি ইগনোরেন্ট। আপনি বলতে পারেন যে ক্যাচ এ কোল্ড, আমরা বলি যে ক্যাচ এ কোল্ড অথবা ক্যাচ এ ভোট। এখন ক্যাচ এ কোল্ড অর্থ হলো সর্দি লাগা, এখানে কিন্তু আপনি অন্যটা শব্দ ব্যবহার করলে হবে না, যেমন এটাও কিন্তু একটা কোলোকেশন, ক্যাচ এ কোল্ড, আই কট এ কোল্ড ইয়েস্টারডে, হ্যাঁ। অথবা বলতে পারেন যে ক্যাস্ট এ ভোট, দেখবেন যে কাস্টিং আ ভোট মানে ভোট দেওয়া, এখানে গিভ এ ভোট যদি আপনি বলেন তাহলে এটা ন্যাচারাল হয় না। সো দেখবেন যে পত্রিকা যদি আপনারা ইংরেজি পত্রিকা পড়ে থাকেন বা বিভিন্ন সংবাদ শুনে থাকেন, তাহলে দেখা যাবে যে কাস্ট আ ভোট আর কাস্ট ইউর ভোট, দেখবেন যে এই ধরনের কথা লেখা থাকে, যেটা আসলে কোলোকেশন। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের কোলোকেশন ব্যবহার করে থাকি, হয়তো আমরা লক্ষ্য করি না, কিন্তু ছোটোখাটো বিষয় হলো এটাও একটা দিক। আপনারা যখন কোনো পত্রিকা পড়বেন বা কোনো বই পড়বেন, যেটাই পড়েন না কেন, তখন দেখবেন যে কিছু শব্দ রয়েছে ফিক্সডভাবে বসে, আপনারা সেগুলো লক্ষ্য রাখবেন অ্যান্ড ট্রাই টু অ্যাক্টিভেট দেম, ট্রাই টু ইনকর্পোরেট ইনটু ইউর অ্যাক্টিভ ভোকাবুলারি। আপনারা এটা মনে রাখবেন যে আমাদের মস্তিষ্কে আমরা 2 ধরনের শব্দার্থ সাধারণত স্টোর করে থাকি, একটি হলো অ্যাক্টিভ ভোকেব আর একটাকে আমরা বলতে পারি পেসিভ ভোকেব। অ্যাক্টিভ ভোকেবটা কি, আপনি যখন তখন সেটা ব্যবহার করতে পারেন ইন ডিফারেন্ট কনটেক্সট, ইন ডিফারেন্ট সিচুয়েশন। আর পেসিভ
ভোকেবটা হলো যে আপনার মাথায় অনেক শব্দ রয়েছে কিন্তু আপনি সেগুলো ব্যবহার করতে পারেন না, শুধু পড়তে গেলে মনে থাকে এবং অন্য কোনো কাজে আসে না। সাধারণত মাঝে মাঝে আপনি পড়তে গেলে সেগুলোকে হয়তো বা আপনি কনটেক্সট থেকে অর্থগুলো বুঝতে পারেন, সেটা হলো যেমনটা বলেছিলাম সাধারণত আমাদের মাথায় যে যদি আপনার 100 শব্দ থাকে তার মাঝে দেখা যাচ্ছে যে 50, 60, 70% হলো পেসিভ শব্দ থাকে। তাহলে এই পেসিভ শব্দগুলোকে যদি আপনি অ্যাক্টিভেট করতে পারেন দেন ইউ উইল বি আ ফ্লুয়েন্ট স্পিকার, আনটিল ইটস অলমোস্ট ইম্পসিবল টু বি আ ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ। সো সেই জন্য আমি প্রায় সময় বলি আপনারা যখন শব্দ শিখবেন, শব্দের কলোকেশন শিখবেন, ডিফারেন্ট টাইপস অফ ফ্রেজেস শিখবেন, ইডিয়মস ইন কনটেক্সট শিখবেন, এতে শেখার অর্থ হলো যে একটা শব্দ কতভাবে ইউজ হয় এই ভ্যালেন্সিটা যদি আপনি জানেন তাহলে ইউ উইল বি এইবল টু actually describe different types of complicated ideas and situations। এখন আপনি যদি বলেন আই এম ফাইন গুড, এগুলোর মধ্যে যদি সীমাবদ্ধ থাকেন ঠিক আছে, এটা জাস্ট কমিউনিকেশনের জন্য জাস্ট একটা বেসিক্স, কিন্তু আপনি যদি আপনার আরও ব্রাশ আপ করতে চান ইংলিশকে, ইউ ওয়ানা টেক ইউর ইংলিশ টু দ্য নেক্সট লেভেল, তাহলে আপনার এইসব নুয়ান্সেস অবশ্যই জানতে হবে। যাই হোক, যেমনটা বলছিলাম আমরা কিন্তু বলতে পারি না যে আপনার মেক এ ক্রাইম, এটা কিন্তু আমরা বলতে পারি না সাধারণত। সো আমরা অথবা ডু এ ক্রাইম তো বলতে পারি না, আমরা বলি যে মেক কমিট এ ক্রাইম। ওকে, কমিট এ ক্রাইম আমরা কিন্তু দেখা যায় প্রায় সময় বললে যে হি কমিটেড সুইসাইড, তা আমরা কি এখানে বলি যে হি মেড সুইসাইড বা হি ডিড সুইসাইড, এটা কিন্তু বলি না। সো কমিট সুইসাইড এটাও কিন্তু একটা কোলোকেশন। সো কমিট মানে ক্রাইম, সুইসাইড, এদের ক্ষেত্রে আমরা সাধারণত কমিট বসাই, COMMIT, কমিট। আমরা কিন্তু প্রায় সময় আরেকটা আপনার কোলোকেশন ব্যবহার করে থাকি, কাম ক্লিন, কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু অন্যটা বসাতে পারি না, কাম ক্লিন। এটা দেখেন কাম প্লাস ক্লিন, ক্লিন কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ডুর সাথে যেগুলো কোলোকেশন বলেছিলাম যেমন ডু চোর্স, ডু হাউস ওয়ার্ক, ডু হোমওয়ার্ক, ডু লন্ড্রি, ডু সামওয়ানস বেস্ট, আমরা কিন্তু প্রায় সময় বলি আই উইল ডু মাই পার্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, অথবা আই উইল ডু মাই আটমোস্ট, এটা কিন্তু কোলোকেশন, মনে রাখবেন ডু মাই আটমোস্ট, আই উইল ডু মাই আটমোস্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, আপনারা এইভাবে বলতে পারেন আই উইল ডু মাই বেস্ট টু হেল্প ইউ, ডু ইউর বেস্ট। সো আই উইল ডু মাই বেস্ট টু হেল্প ইউ আউট, আর আমরা বলতে পারি আই উইল ডু মাই আটমোস্ট টু হেল্প ইউ আউট, অথবা আই উইল ডু মাই পার্ট টু সলভ দিস প্রবলেম, অথবা আরেকটু ফর্মাল গেলে আপনারা বলতে পারেন আই উইল ডু আই টু দ্য বেস্ট অফ মাই এবিলিটি টু হেল্প ইউ আউট। তাহলে এটা ফর্মাল হয়ে যাচ্ছে, টু দ্য বেস্ট অফ ওয়ানস এবিলিটি, এটা সাধারণত ফর্মাল ইংলিশে ব্যবহৃত, অত্যন্ত ফর্মাল ইংলিশে আপনারা সাধারণত বলতে পারেন ডু মাই আটমোস্ট অর ডু মাই বেস্ট। সো ইট সাউন্ডস ন্যাচারাল অ্যান্ড কলোকুইয়াল। যাই হোক, নেক্সট আমরা বলতে পারি, দেখেন আমরা বলতে পারি যে আর্ন এ লিভিং, অথবা আর্ন এ স্যালারি, অথবা মেক এ লিভিং। হি মেক্স এ লিভিং বাই টিউশন, সে টিউশন করে জীবন নির্বাহ করে, হি মেক্স আ লিভিং বাই টিউশন। আপনারা এই ধরনের কোলোকেশন ব্যবহার করতে পারে। আমরা ওজন বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ ওয়েট কিন্তু বলি না, বলি যে গেইন ওয়েট, হে ম্যান ইউ আর গেটিং সাম ওয়েট, মানে তো গেটিং সাম ওয়েট, তোর তো ওজন বেড়ে যাচ্ছে। এখন আমরা কি বলি যে ইনক্রিজিং ইউর ওয়েট না, যেমনটা আমরা বলছিলাম যে আমরা সাধারণত বলে থাকি যে হে ম্যান ইউ আর গেইনিং সাম ওয়েট। সো গেইনিং সাম ওয়েট এখানে কিন্তু ওজন বৃদ্ধি পাওয়া বা পুট অন সাম ওয়েট, আমরা এটাও বলতে পারি, কিন্তু আপনি কিন্তু বলতে পারেন না যে ইনক্রিজ ইউর ওয়েট। যাই হোক, আমরা আরও বলতে পারি যে আপনার ধরেন মিস্টেক শব্দটা গেলাম, এখানে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে, যে হি হ্যাজ মেড এন ইনোসেন্ট মিস্টেক। ইনোসেন্ট মিস্টেক মানে কি একটা ভুলবশত করেছে, একটা এখানে নিষ্পাপ ভুল, এরকম নয়, অনিচ্ছাকৃত ভুল করেছে। হি হ্যাজ মেড এন ইনোসেন্ট মিস্টেক, হি হ্যাজ মেড আ গ্রেট মিস্টেক, হি হ্যাজ মেড আ গ্লেয়ারিং মিস্টেক। এই ধরনের বিভিন্ন ধরনের কম্বিনেশন হয় যেটা আপনারা নির্দিষ্টভাবে জেনে নেবেন। দেখেন আমরা কিন্তু বলি যে গভীর সমুদ্র, গভীর সমুদ্রতে আমরা কিন্তু বলতে পারি ডিপ সি, আরও গভীর বোঝালে বলতে পারি হাই সি, হাই সিজ মানে মহাগভীর সমুদ্র এরকম, কিন্তু আপনি কিন্তু বলতে পারেন এখানে ঠোল সিজ। সো এটাই কিন্তু কোলোকেশন। আমরা কিন্তু মেকের সাথে যে কোলোকেশন আমরা ডিলেক্সিক্যাল ভার্বে আলোচনা করেছিলাম, এখানেও ফার্দার কিছু বলছি, যেখানে আমরা বলতে পারি মেক এ কামব্যাক, মেক এ ডিসিশন, মেক এ ফরচুন, মেক এ ফাস, ডোন্ট মেক এ ফাস উইথ মি, আমার সাথে ডোন্ট মেক এ ফাস মানে হলো আমার সাথে ঝামেলা করো না, ডোন্ট মেক এ ফাস। আবার মেক এ ফাস আরেকটা অর্থ হলো কমপ্লেন করা। সো হি জাস্ট অলওয়েজ হি অলওয়েজ মেক্স এ ফাস, হি অলওয়েজ মেক্স এ ফাস।
মানে কি সবসময় কমপ্লেন করে এরকম। অথবা বলতে পারি মেক এ ডিফারেন্স, মেক অ্যান ইফেক্ট, মেক এ মিল, মেক এ মেস, ডোন্ট মেক এ মেস, মেক দ্য বেড, মেক ফ্রেন্ডস, মেক মানি, মেক এ চেঞ্জ, মেক আ চয়েস, মেক প্রগ্রেস। মেক আ প্রগ্রেস না, মেক প্রগ্রেস। এখন আপনাদের মনে রাখতে হবে, আপনারা যখন কোলোকেশন শিখবেন তখন কিন্তু মনে রাখতে হবে যে কোনটার পরে আর্টিকেল বসছে, কোনটার পরে আর্টিকেল বসতেছে না, সেইগুলো বিষয়গুলো মনে রাখবেন। এখন progress is an uncountable noun, that's why we are not using n, a or n before the uncountable noun. আমরা যেমন দেখা যায় কিছু গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন রয়েছে, যেমন আমি প্রায় জিজ্ঞেস করি যে আমি একটি সাবান কিনবো, এটার ইংরেজি কি? আমি একটি সাবান কিনবো, সেটা অনেকেই বলে ফেলে যে আই উইল বাই এ সোপ। না, সোপ ইন ইংলিশ ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। আপনাকে বলতে হবে আই উইল বাই এ বার অফ সোপ। তেমনি প্রায় সময় আমরা শুনে ফেলি যে হোয়াট এ গ্রেট নিউজ। এটা তো হোয়াট এ গ্রেট নিউজ হবে না, নিউজ ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। আপনাকে বলতে পারবে যে হোয়াট গ্রেট নিউজ ইট ইজ, অথবা হোয়াট এ গ্রেট পিস অফ নিউজ ইট ইজ, অথবা ইটস গ্রেট নিউজ, ইটস এ গ্রেট পিস অফ নিউজ। এ পিস অফ বলতে বোঝাচ্ছে আমরা একটি, আর আপনি যদি দুটো বোঝাতে চান তাহলে টু পিসেস অফ নিউজ। আমরা প্রায় সময় বলে থাকি গিভ মি অ্যান ইনফরমেশন, না এটা তো হবে না, গিভ মি এ পিস অফ ইনফো, or give me two pieces of info, or give me some info, স্পোকেনে গিভ মি সাম ইনফো এটাকে বলে। ইনফরমেশনকে ইনফো বলাটা এটাকে ক্লিপিং বলে, কারণ এখন মডার্ন ইংলিশে সাধারণত শব্দকে ছোটো করার একটা টেন্ডেন্সি রয়েছে। সো ইনফরমেশন, ইনফো, হিপোপোটেমাস, হিপো, জার্নালিস্ট, জার্নো, এই ধরনের আমরা অনেক শব্দ ক্লিপিং করে অর্থাৎ ছোটো করে ফেলি, বড় শব্দটাকে ছোটো করে ফেলি, যেমন ফেসবুক বা আমরা যখন চ্যাটিং করি। সো এই শব্দগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি দ্রুত কমিউনিকেশনের জন্য। আলটিমেটলি ভাষা তো কমিউনিকেশন করার জন্য, সো যতটা দ্রুত, সাবলীল, সুন্দর, স্মার্টলি কমিউনিকেট করা যায় ততটাই তো বেটার। যাই হোক, যেমনটা বলেছিলাম আপনার, সো আমরা কিন্তু আরেকটু বলতে পারি যে রিয়েলাইজ ডিমান্ডস। এখন রিয়েলাইজ শব্দটার অর্থ হলো উপলব্ধি করা। আপনি যখন বলবেন রিয়েলাইজ ডিমান্ডস, সেটার অর্থ হলো দাবি আদায় করা। মাঝে মাঝে কোলোকেশন বসালে সেটা মিনিং চেঞ্জ হয়ে যায়, কিছু ক্ষেত্রে মিনিং চেঞ্জ হতে পারে, আবার কিছু ক্ষেত্রে মিনিং চেঞ্জ না হতে পারে। আমরা বলতে পারি যে দ্য ওয়ার্কার্স আর প্রোটেস্টিং টু রিয়েলাইজ দেয়ার ডিমান্ডস। শ্রমিকরা আন্দোলন করছে তাদের দাবি আদায়ের জন্য। তাহলে এখানে রিয়েলাইজ ডিমান্ডস মানে দাবি আদায় করা। আমরা এটাও বলতে পারি যে রেইজ ইউর ভয়েস। এখন রাইজ না, কিন্তু রেইজ ইউর ভয়েস, তোমার ভয়েসটা দেখো, মানে প্রতিবাদ করো, রেইজ ইউর ভয়েস। আমরা বলতে পারি যে রাইড এ হোর্স, বা রাইড এ বাইক, বা রাইড এ মোটর বাইক। যেমন আমরা যখন কোনো কিছু বলি যে মোটর বাইক চালানো, অথবা মোটরসাইকেল চালানো, অথবা ঘোড়া চালানো, আর এখন আমরা কিন্তু ঘোড়া চালানো এরা কিন্তু আমরা ড্রাইভ বলতে পারি না, আমরা বলতে পারি ড্রাইভ এ কার, ওকে, ড্রাইভ এ বাস, ড্রাইভ এ ট্রেন, কিন্তু আমরা বলি যে রাইড এ হর্স, রাইড এ বাইক, রাইড এ মোটর বাইকেল। যেমন আমরা বলতে পারি যে দেরি হয়ে যাওয়া, রানিং লেট অর গেটিং লেট, আই এম রানিং লেট অথবা আই এম গেটিং লেট। তার মানে আপনারা মনে রাখবেন যে এই ধরনের কোলোকেশনের ব্যবহারের মাধ্যমে আপনি যেমন একদিকে আপনার বাক্যকে সুন্দর করতে পারেন, আপনার ভাষাকে সমৃদ্ধ করতে পারেন, তেমনি আপনি নির্ভুল ইংলিশ লেখার ক্ষেত্রে, চর্চার ক্ষেত্রে কোলোকেশনের গুরুত্ব অপরিসীম। এবং সেই জন্য আপনারা যে কোনো একটি ভালো ডিকশনারি ফলো করবেন এবং এটা নিয়মিত চর্চা করে যাবেন।